আজকে এখানে আসাটা ড্রিমল্যান্ডের জন্য অবশ্যই খুব মিস করতেছি। রিয়াদের সাথে আমার পরিচয় খুব অল্প, খুবই অল্প ছিল। 16 সালের দিকে ওর সাথে আমার পরিচয় হয়। ফেসবুকে কথা হতো, ফেসবুকেও প্রতিষ্ঠার সম্পর্কে লিখতো, মেসেঞ্জারে নক করতো। আজকে যে কাজের ফিরিস্তি আপনারা একটু দিয়েছেন, এই কাজের ফিরিস্তিগুলো সে ওই সময় জানাইতো, বিভিন্ন সময় পরামর্শ করতাম আমরা। ওর সাথে কিন্তু আমার দেখা হয়নি, দীর্ঘ সময় দেখা হয়নি। তারপর আমরা কুড়িগ্রামে একটা প্রোগ্রাম করলাম, কুড়িগ্রাম ডিসি অফিসে একটা প্রোগ্রাম করলাম। সেই প্রোগ্রামে ফার্স্ট আমার মনে হয় তার সাথে আমার খুব মানে আমি তো আমার চেহারা তো অনেক ছোট, আমার থেকে সে আরো অনেক ছোট চেহারা মানুষ, পাতলা পিলপিনে একটা ছেলে। তার যে চিন্তা ভাবনা, তার যে দর্শন, তার খুব অবাক করছিলাম যে এত এনার্জি সে পায় কোথায়। আমি নিজেও কিন্তু ছোট মানুষ, কিন্তু তাকে দেখে আমার স্পিরিটটা হাজার গুণে মনে হয় যে বেড়ে গেল। তারপর থেকেই ওর সাথে আমার চলাফেরাটা, কথাবার্তা, মাঝে মাঝে দেখা হতো। তবে ম্যাক্সিমাম টাইম ফেসবুকে আমরা কথা বলতাম, শেয়ার করতাম। জিমলান ফাউন্ডেশনও দীর্ঘদিন আমাকে বলছিল আসার, দীর্ঘদিন নানা কারণে আসা হয় নাই। লাস্ট যখন আসলাম সে না, এটা আসলে মেনে নেওয়া খুব আমি ব্যাড লাগ আর কি, আমার পার্সোনালি ব্যাড লাগ যে আমি শেষ সময় ছিলাম সাথে। ওই সময় আসলে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না। আমার একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট ছিল, আমার প্রথম সন্তান যে মারা যায় আর কি 16 মার্চ থেকে আমি এপ্রিল পর্যন্ত প্রায় 1.5 মাস মানে আউট অফ নেটওয়ার্কের বাইরে ছিলাম, আমি খুব শর্টেড ছিলাম। যার কারণে হয়তো বা মানে রিয়াদের মৃত্যু সংবাদটা আমার কাছে পৌঁছায় না। তো গত পরশু দিন যখন প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্ট দেখলাম মনে হয়ে ইয়াতে, তখন একটু না রাগ, আমার একটু মন খারাপ যে ইয়া তো আমাকে ডাকলো না। সিরিয়াস আমি যে একটু রাগ, মানে একটু মনের থেকে একটু এসে এই বদমাস আমাকে ডাকলো না। পরে আমি মনে হয়ে পোস্টটা কমেন্ট করার পরে তারপরে তো মানে আমি কাউকে থেকে আসলে বাদ করতাম যে আমি কোনো কিছু এটা ভালো লাগছে কানেক্ট করছিলাম। আমরা ওই যে জাতপাতের বিচার করি না, আমরা তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেকগুলো ভাগ করে ফেলছি। আমার কাছে জাত মনে হয় দুটা, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। আমরা নিজেদেরকে মানুষদের দলে দাবি করতে পারি। এই দলের একজন সক্রিয় মেম্বার ছিল রিয়া। আমিও প্রথমে আপনি করে বলতাম, আর সে যে কাজ করে আপনি সম্বোধনটা অবশ্যই তার জন্য প্রাপ্য, কিন্তু নিজের থেকে আপনাকে কখনো আপনি করে বলতে দেয়। তো সম্পর্কটা মোটামুটি যে জায়গাটায় গেছে
ভালোবাসতাম, তবে আপনাদের সাথে আমার দেখা নেই, কিন্তু আমাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। সর্বশেষ ওর সাথে দেখা আপনাদের এলাকাতেই, এখানে সবার প্রিমিয়ার লিগ, ওই লিগের ফাইনাল ম্যাচে আমার দেখা হয়েছিল। ওই দিন খুব অল্প সময়ে অনেক কথা বলছিলাম আমরা, তাই না? খুব অল্প সময়, বেশি সময় আমরা একসাথে থাকতে পারি নাই, তারপরও কিন্তু এই সংগঠন নিয়ে প্রচুর আলোচনা। আজকে রিয়াদ আমাদের মাঝে নেই, এটা আমাদের জন্য অনেক বড় একটা শূন্যতা। তার মতন একজন কর্মী, তার মতন একজন মানুষ, তার মতন স্ত্রী আমাদের মাঝে থাকলে পরে আমাদের কাজগুলো আরো অনেক সহজ এবং বেগবান হতো। সারা জীবন কাটলেও তো আর রিয়াদকে আমরা ফিরে পাবো না, কিন্তু কান্নাটা অটোমেটিকলি চলে আসে। আমার পার্সোনাল যেটি মনে হয়, এই কান্নাটাকে আমাদের এখন বাঁচিয়ে রাখতে হবে। অনেক সময় আমরা শোককে শক্তিতে পরিণত করতে বলি। জ্ঞান চলে যাওয়ার যে শোক, সেটি আমাদের শক্তি হোক, যে শক্তির মাধ্যমে তার এবং আপনাদের সবার মিলে যে স্বপ্নটা আমরা লালন করেছিলাম, সেই স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমার মনে হয় কুড়িগ্রামে আরো অনেক সংগঠকের অকাল প্রয়াণ হয়েছে, কিন্তু বিগত কয়েক বছর হাঁটলে পরে রিয়াদি হয়তো একটা বড় কেস স্টাডি হতে পারে আমাদের জন্য। খুব অল্প সময়ে পৃথিবীর আলো ছেড়ে চলে যাওয়া এমন একজন কাজ পাগল মানুষ, এবং সবাইকে যেতে হবে আমাদের, আগের কাজটা সে আগে করে ফেলেছে। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার কিছু অনুরোধ থাকবে, আপনারা নিজেরাও বলেছেন যে আমরা চার স্বপ্নটাকে বাস্তবায়ন করব, এই কথাটি যেন আমাদের লম্বা সময় ধরে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। এই শক্তিটা, এই স্পিরিটটা কিন্তু আমাদের মধ্যে মানে মুখের কথাতে নয়, আমাদের একটু বাস্তবায়ন করতে হবে। কাজগুলোর মধ্য দিয়ে তাকে স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধু কিন্তু একজনই হয়েছে, নেলসন ম্যান্ডেলা একজনই হয়েছে, এই রিয়াদরা কিন্তু একজনই হয়। তাদের শূন্যতা কখনো পূরণ করা সম্ভব নয়, কিন্তু যদি সত্যি তাকে আমরা ভালোবাসি, তাকে যদি আমরা লালন করতে পারি আমাদের হৃদয়ের মধ্যে, তাহলে দেখবেন উপর থেকে তার যে দোয়াটা বর্ষিত হবে এই প্রতিষ্ঠানের মধ্যে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে টোটাল এলাকা অনেক ডেভেলপমেন্ট হবে। এবং আমার পার্সোনাল যেটি চাওয়া, যে আসলে আমাদের মতো মানুষ কিন্তু খুব কম, মানে আমরা যদি এক করে সবসময় স্যারের কাছ থেকে শেখা আমার এই জিনিসটা। বাস্তবিক অর্থে আমরা যারা এই কাজগুলো করি, আমরা কিন্তু সমাজ থেকে বিচ্যুত মানুষ। কারণ হচ্ছে যে নিজেকে এরকম বনের মোষ তাড়ায়, এটা হাজারে লাখে একজন দুজন করে পাওয়া যায়, তাহলে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন না। ৯,৯৯৯ জন একদিকে, আর আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আরেকদিকে। সেই জায়গাটায় কিন্তু নিজেদেরকে টিকিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট। এই ডিফিকাল্ট কাজটা এতদিন করে আসছে, বিগত ৭ বছরের একটা জার্নি কিন্তু আপনারা পাড়ি দিয়েছেন, তার মাধ্যমে দিয়েছেন। এখন পুরো চাপটা এসে আপনাদের ঘাড়ে চেপেছে। সেই জায়গা থেকে নিজেদের মধ্যে ভালোবাসাটাকে আপনারা বাঁচিয়ে রাখবেন। সবসময় মনে করবেন যে যদি নিজেদের মধ্যে অবশ্যই মনোমালিন্য হয়, মাঝে মাঝে হয়, কাজ করতে গেলে এটি থাকবে, মনোমালিন্য থাকবে। যখনই মনোমালিন্যটা হবে, আপনারা তার মুখটা সামনে নিয়ে আসবেন, দেখবেন যে এই সংগঠনে কখনো কোনো ঝামেলা হবে। এবং এটি যদি লালন করতে পারেন, তাহলে সত্যিকার অর্থে দেখবেন যে আপনারাই এখানে
এখান থেকে চলে যাবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ এসে আপনার জন্য কাজ, এটি বাস্তবতা। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, এখানে স্যার আছেন অনেক বড় মাপের মানুষ, উনি একজন ফার্স্ট ক্লাস অফিসার, ওনার যে ব্যস্ততা, স্যারের যে ব্যস্ততা, এই ব্যস্ততা থেকে আসলে সময় পাওয়াটা খুব ডিফিকাল্ট। মনির ভাই খুব ভালো মানুষ। এই যে মানুষগুলা আজকে কিন্তু এখানে ছুটে চলে আসছে, এটি কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব হওয়া উচিত। কারণ এই যে বললাম যে আমাদের সমাজের লোক কিন্তু খুব কম, সমাজ যেমন ছোট, আমাদের সমাজটা কিন্তু ছোট, মানে সমাজের কাজটা অনেক বড়, সমাজের মেম্বার সংখ্যা কিন্তু খুব কম। এই প্রত্যেকটা মানুষ আমাদের এই সম্পর্কের ডেভেলপমেন্টগুলো করতে হবে। আমি কিন্তু এই স্বেচ্ছাসেবা লাইনের যাকে যেখানে পাই আমার কাছে নিজের ভাইয়ের মতো। আমার পরিবারের কোনো মেম্বার যদি মারা যায়, আমার কিন্তু সহজে কান্না আসে না, আমি সহজে কাটতেও পারি না। কিন্তু যখনই এই সংগঠনগুলোর কোনো সমস্যা দেখি খুব কষ্ট পাই, মাঝে মাঝে কাঁদি, একা একা কাঁদি। আর ইয়াদের ব্যাপারে তো বলার আর বাকি থাকে না। আসলে খুব অবসর হচ্ছে কথাগুলো, বললাম যে আমার আসলে কথা বলার শক্তিটা আজকে সিরিয়াসলি নাই। আপনারা রেজিস্ট্রেশনের কথা বলেছেন, একটা সংগঠনের পরিচালনার ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রেজিস্ট্রেশন করা উচিত। সর্বশেষ রিয়াদের সাথে আমরা রেজিস্ট্রেশন নিয়েই কথা বলেছি, সর্বশেষ যে কথাটি হয় তার সাথে, এবং আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে তুমি রেজিস্ট্রেশনের বিষয়টা মুভ কর। তো সে আমার কাছ থেকে এটার প্রসেসটা জানতে চেয়েছিল। আমি মনে হয় এটা আপনার সাথে তাকে যোগাযোগ করতে বলছিলাম। তারপরে মনে মেসেঞ্জারে তার সাথে আমার লাস্ট কিছু মাধ্যম ছিল। তো রেজিস্ট্রেশনটা একটা কঠিন প্রসেস, সহজে কেউ রেজিস্ট্রেশন পায় না। একটা রেজিস্ট্রেশন খুবই ডিমান্ডেবল। সেই জায়গা থেকে যুব উন্নয়ন অধিদপ্তরে আপনারা কিছু প্রসেস আছে, জাস্ট কিছু পেপারস আপনাদের ম্যানেজ করতে হবে। আমি ফর্মেটটা মনিরের কাছে আছে, স্যারের নাম্বার আমি ভাইকে দিয়েছি, তো সেখানে যোগাযোগ করলে বা আমি গিয়েও ফর্মেটটা পাঠিয়ে দিতে পারবো। ফর্মেট অনুযায়ী যে কয়টা কাগজ ম্যানেজ করতে হয়, এই কাগজ কয়টা শুধু আপনারা ম্যানেজ করে আপনারা রাজারহাট উপজেলার যুব উন্নয়ন অফিস আছে, শ্যামল স্যার আছে, স্যার খুব ভালো মানুষ, আপনার শ্যামল স্যারের কাছে যাবেন, কাগজপত্র নিয়ে যাবেন। যদি সুযোগ পায় আমরা থাকবো, আমি নিজেও থাকবো ওই দিনও। আর যদি সুযোগ না হয় তাহলে আপনারা যাবেন, আমি স্যারের সাথে কথা বলবো। ওইখানে কিছু নিয়ম আছে, সেটা একটু ইয়া করে আমরা স্যার একটা ডেট দিবেন কবে জেলায় যাওয়া হবে, ঠিক আছে? এটা একটা প্রসেস মেনটেন করে তারপরে জেলায় যেতে হবে। তো জেলার দিন অবশ্যই আমরা থাকবো, আমি থাকবো। আপনারা, আমি চাই যে আগামী 1 মাসের মধ্যেই এই সংগঠনটা একটা রেজিস্ট্রেশন করতে সম্ভব। খুব বেশি সময় আমরা দিতে চাই না। এই রেজিস্ট্রেশন করতে পারলে আমার নিজের কাছেও খুব ভালো লাগবে এবং মনে হবে যে নিজেদের প্রতি যে শ্রদ্ধাটা আমার, এটি আমরা বাস্তবায়ন করতে পারবো। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এখানে কোনো টাকা পয়সা লাগবে না, আপনাদের হয়তো বা শুধু কাগজপত্র ম্যানেজ করতে যে খরচটুকু লাগবে এইটুকু খরচ। একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, সেই ব্যাংকে আপনাদের 5,000 টাকার একটা আপনাদের ইয়া লাগবে, তহবিল লাগবে, ব্যাংক ড্রাফট, মানে 500 টাকার একটা ব্যাংক ড্রাফট হলো যে রেজিস্ট্রেশনের জন্য, রেজিস্ট্রেশন ফির জন্য। আর একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মানে সংগঠনের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ফরম্যাটটা সুন্দর করে দেওয়া আছে, যেটা আপনারা বুঝবেন না আপনারা আমাকে নক করেন বা স্যারকে নক করেন, বন্ধুকে নক করেন, আমরা আপনাদের সর্বদাই হেল্প করবো। এবং আমরা চাই যে আগামী 1 মাসের মধ্যে এটা একটা রেজিস্ট্রেশনকৃত সংগঠন হোক। আর আপনাদের কাছে দাবি থাকবে আমার থেকে যাবে, সেটা হচ্ছে যে ইয়াদের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে
আমরা যেন প্রতি বছর তাকে আমাদের হৃদয়ে যেন লালন করতে পারি। আসলে আমরা তো এখন ভিজুয়াল যুক্ত, আমরা ভুলে যাব, আর স্বার্থপরতার যুগ, সেখানেও আমরা ভুলে যাব। তো ড্রিমল্যান্ড ফাউন্ডেশন যে বেঁচে থাকবে আজীবনকাল, এটি আমরা বিশ্বাস করি, কারণ চোখের জল কখনো মিথ্যে নয়। সেই দোয়া সবার আছে আপনাদের প্রতি। এখন আমার যদি দাবি থাকবে যে ড্রিমল্যান্ডের সাথে যেন রিয়াদ বেঁচে থাকে, তাকে বেঁচে রাখাটা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো আজকে যদি আমরা রিয়াদকে বাঁচিয়ে রাখি, তাহলে এই প্রতিষ্ঠান একদিন আপনাকেও সেমভাবে কিন্তু বাঁচিয়ে রাখবে। এটি কিন্তু কালের নিয়ম। এই নিয়মগুলো থেকে যদি আমরা বিচ্যুত হই, জেনে রাখবেন যে আপনার সবকিছু ধ্বংস হবে, আপনি কখনো এগোতে পারবেন। সেই জায়গা থেকে আমার কাছে কি মনে হয় যে তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আপনারা প্রতি বছর অবশ্যই আপনাদের যে বাৎসরিক প্রোগ্রাম করেন, আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীর যে প্রোগ্রাম করেন, এরকম একটি প্রোগ্রাম যদি সেই রকম সময়ে কিছু ভালো কাজ করা যায়, সেই দিনটাকে ঘিরে, এবং সেই দিন আমরা আসতে চাই। প্রতি বছর অন্ততপক্ষে ড্রিমল্যান্ডে সারা বছর আসতে না পারি, অন্ততপক্ষে বছরে একটি করে দিন যতদিন বেঁচে আছি, এবং সাথে থাকলে ভালো লাগবে আমার নিজে। সেই জায়গাটা থেকে আমাকে আপনারা বঞ্চিত করবেন না, এই অনুরোধটুকু রেখে গেলাম আপনাদের কাছে। আর তাদের বাবা মা, তার মা তো নেই, বাবা আছে, বোন আছে, আসলে তারা কি হারিয়েছে, তারা তো তাদের বেদনাটা আসলে আমরা কিন্তু অনুভব করতে পারবো। সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেকের মাঝ দিয়ে যেন তারা হৃদয়কে ফিল করতে পারে, এরকম কাজগুলো আপনারা করে যাবেন। এটা কিন্তু আমাদের এখন ডিউটির মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। আমিও চেষ্টা করবো, আমি যদি কখনো এদিক দিয়ে যাই, আমি অবশ্যই তার একজন ছেলের মতো তার সাথে দেখা করবো। আজকে আসলে আমি কথা বলার সুযোগ পাইনি খুব বেশি ফ্যামিলি মেম্বারদের সাথে। আমরা যেন প্রত্যেকেই একজন করে তার ছেলে, যে মানুষটা আজকে তার সহধর্মীকে হারিয়েছে, তার ছেলেকে হারিয়েছে, এক প্রকার এতিম মানুষ, সেই জায়গাটা যেন আমরা পূরণ করতে পারি। তাহলেই কিন্তু যখন আমরা এই ধরনের কাজগুলো করবো, এটি কিন্তু ড্রিমল্যান্ডের একটা কাজ হওয়া উচিত। এই যে কাজের যে তালিকাগুলো আছে, এই তালিকাগুলোতে আরেকটি কাজের তালিকা যোগ করা উচিত, যা আমরা প্রত্যেকে রিয়াদ হয়ে যাবো। রিয়াদ হয়ে আমাদের কি দায়িত্ব, তার ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের, এবং ফ্যামিলির বাইরে সংগঠনের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। দুটাই জন্য আমরা সঠিকভাবে পালন করে চলি। দেখবেন আপনারা যে সিঁড়িটা তৈরি করে দিয়ে যাবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম সেম সিঁড়ি দিয়ে কিন্তু হাঁটবে। আজকে যদি আমরা কাউকে সম্মান করি, আমাদের পরের প্রজন্ম আমাদের সম্মান করবে। আমি বেশি সময় নিতে চাচ্ছি না। আমাদের ছোট্ট সংগঠন আছে আশার আলো পাঠশালা, আজকে সেটি নিয়ে বেশি কথা বলবো না। আপনাদের সবার দাওয়াত থাকলো, লকডাউনের মধ্যে হোক বা লকডাউনের পরে হোক, যে কোনো মুহূর্তে আপনাদের যদি মনে হয় আমি এটি দাওয়াত দিয়ে গেলাম, আসলে আমি রিয়াদ সব দাওয়াত দিয়েছি, কিন্তু আমার সে সৌভাগ্য হলো না রিয়াদকে পাওয়া। তো আপনারা যে কোনো দিকে গেট করেন, গেট করে আমাদের ওখানে আসেন, আমাদের কার্যক্রমগুলো সম্পর্কে আমরা শেয়ার। আমরা এই যে আপনারা বাল্যবিয়ে নিয়ে কাজ করতেছেন, বাল্যবিয়ে নিয়েই শুরু হয় আমাদের সংগঠনের যাত্রাটা। তারপরে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে আমরা ড্রাগস এডিক্টেড কিছু ছেলে মেয়ে, ছেলের বাইক, তাদেরকে আমরা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসি। তারপরে শুধু ফিরিয়ে নিয়ে আসলাম, আসার পরে আমাদের টেন্ডেন্সিটা হলো যে আমরা এদেরকে এমনিতে রাখতে হবে না, পড়াশোনা করাই হবে। যে মেয়েটা বিয়ে বন্ধ করেছি, সেই মেয়েটাকে এমনি রাখলে তো আবার তার বিয়ে হয়ে যাবে, তখন আমরা তাদেরকে পড়াশোনা করানোর ব্যবস্থা করি। এভাবেই ধীরে ধীরে এই আশারত পাঠশালার জন্মটা আমার যাত্রাটা শুরু হয়। তো আমাদের প্রায় 12 বছরের একটা জার্নি, আমরা 12 বছর পার করেছি। এখন আমাদের 13 ইয়ার্সের একটা জার্নি চলছে রানিং। তো এইখানে এর বাইরে যে কাজগুলো আছে, এখানে আপনারা যে কাজগুলো করেন ম্যাক্সিমাম কাজগুলোই আমাদের সাথে মানে একই সাথেই আছে আর কি। এখানে আমরাও এই কাজগুলোই করি, যে আপনারা এখানে রক্তের গ্রুপ ক্রিয়া করেন, ঈদে বিভিন্ন সময় বিভিন্ন জনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, বিভিন্ন স্কুলে আপনারা সহশিক্ষক কার্যক্রমগুলো পরিচালনা করেন, ঠিক সেম কার্যক্রমগুলো আমরা করছি। তবে আপনাদের কাছে আমার যেটি অনুরোধ থাকবে যে স্বেচ্ছাসেবক হিসাবে, আসলে আমরা তো ভলান্টিয়ার অর্গানাইজেশন চালাচ্ছি,
সেই ভলান্টারি অর্গানাইজেশনটাকে যখন আমরা মানে আমার এই 12 বছরে যতটুকু আমি শিখেছি বলে আমার মনে হয় সেটি হচ্ছে যে সব কাজ আমাদেরকে করতে হবে এটির কোনো মানে হয়। হ্যাঁ, আমরা একটা সামাজিক সংগঠন করেছি, বেশি কাজ করতে গিয়ে আমরা কোনো কাজকেই ভালোভাবে করে উঠতে পারি, আর বেশি কাজ করতে গিয়ে ভালো কাজ করতে পারি না কারণ আমাদের ফান্ডিং নাই। আমাদের তো ভলান্টারি অর্গানাইজেশন, এখানে তো লক্ষ লক্ষ কোটি টাকার ফান্ড কিন্তু না। সুতরাং আমার কাছে মনে হয় যে একটি মটো নিয়ে যদি একটি বা দুটি ছোট ছোট মটো নিয়ে যদি আমরা করি, যেটিতে পয়সা কম লাগবে আবার কাজটিও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এরকম একটি বা দুটি মটো নিয়ে যদি আমরা আগাই তাহলে কিন্তু সেই কাজটা বাস্তবায়ন করা খুব সহজ হয়। এটি আমার স্যারের কাছ থেকে শেখা। আসলে আমি নিজেও খুব এলোমেলো করতাম আগে, আমার সংগঠন জীবন শুরু ক্লাস 8 থেকে, 7-8 থেকেই এই সাংগঠনিক লাইনে আসা, এসে এখানে কাজগুলো করা। তো সব কিছু করতে চাইতাম একটি সময়, সব কিছু মানে যা চোখের সামনে আসতো মনে হতো যে এটি আমার করা উচিত। হ্যাঁ, অবশ্যই ভালো কাজ সব করা উচিত, কিন্তু যখন সাংগঠনিকভাবে আপনারা করবেন তখন আসলে সব কাজগুলো মেনটেন করা খুব ডিফিকাল্ট। যেমন মনির ভাই স্পোর্টস নিয়ে কাজ করছে, আমার মনির ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে স্পোর্টসের বাইরে না আসে, মানে ওনার সংগঠন যতদিন কাজ করবে স্পোর্টস রিলেটেড ওয়ার্ক, শুধু স্পোর্টস রিলেটেড ওয়ার্ক। তাহলে হয় কি, এই কাজটা যখন 10 বছর 15 বছর 20 বছর বয়স হবে তখন কিন্তু মনির ভাই হবে একটা গবেষণা, মানে মনির ভাইকে গবেষণা করে আমরা পিএইচডি। আর যখনই আমরা একাধিক কাজ করতে যাই কোনো কাজই কিন্তু আমরা খুব অভিজ্ঞতা সম্পন্ন হই না। একটা কাজ কিছুদিন করলাম, পরের পর দেখা গেল এটা সাকসেস হতে পারে না, এইটা লাইন ছেড়ে দেয়, এ আরেকটা লাইন ধরে। দিন শেষে কিন্তু কোনোটাতেই কোনো এক্সাম্পল দাঁড় হয়। এই চিন্তা থেকে কিন্তু 10 সালে এসে আমরা কাজের কিছু গতি কমিয়ে আমরা কিন্তু ইনোভেশনটাকে খুব বেশি গুরুত্ব দিই, যে আমরা ড্রপ আউট স্টুডেন্টদেরকে আমরা শিক্ষার জায়গাটাতে বেশি আমরা ইয়ে করি। সেই জায়গা থেকে 12 বছর পর কিন্তু আমরা একটা সাকসেসফুলি করতে পেরেছি। আজকে কিন্তু প্রায় 36-37 জনের মতো স্টুডেন্ট আজকে কিন্তু অনার্সে পড়ালেখা করতেছে, যারা ক্লাস 4-এ 5-এ সত্যিকার অর্থে ঝরে পড়েছে, মানে কিন্তু সত্যিকার অর্থে ঝরে পড়েছে, তারা কিন্তু আজকে অনার্সে করছে, অনেকে জব করতেছে। 2 জন ছেলের আমাদের চাকরি হয়েছে, যারা এবার একজন বিডিআর চাকরি হয়েছে, একজন সেনাবাহিনী, ওরা ট্রেনিং করে আসলো সবে, একজন এখনো ট্রেনিংয়ে আছে। আমরা একটা আইটি স্টুডেন্ট কলেজ করছি 2015 সালে, আইটি স্টুডেন্ট কলেজে চাকরি করতেছে এখন প্রায় 12 জনের মতো ছেলে, যারা এই ড্রপ আউট স্টুডেন্ট ছিল, যাদের আমরা বিয়ে ঠিক দিয়েছি, যাদের বিয়ে আমরা 4 বার বন্ধ করেছি, সেই মেয়েরা কিন্তু আজকে এসে চাকরি করতেছে এবং আরো অনেক বড় জায়গায় যাবে, পড়াশোনা যখন শেষ হবে। একটি মেয়ে মাইক্রোসফটের শুভেচ্ছা দূত হয়েছে, ওইখানকার একটি ছেলে সে দিনাজপুর বোর্ডে 9তম হয়েছে এসএসসি, এবং বোর্ডে আমাদের 2 জন আরো একজন ছেলে একজন মেয়ে তারা বোর্ডে প্লেস করেছিল এসএসসিতে, রমিসা সুলতানা এবং হচ্ছে তরিকুল ইসলাম, এরা দিনাজপুর বোর্ডে এসএসসিতে কিন্তু সাধারণ গ্রেডে দ্বিতীয় পেয়েছিল। মাসুদ রানা 9তম হয়েছে, বিক্রম জেলায় সে ফার্স্ট পেয়েছিল। এই ছেলেমেয়েগুলো কিন্তু একদম আউট অফ ট্র্যাক, রেগুলার ট্র্যাকের বাইরে ছিল। আমরা রমিসার বিয়ে বন্ধ করেছি 5 বার, খুবই সংগ্রামী একটা মেয়ে। সেই মেয়ে আজকে আমাদের আইটি স্কুলের যে শিশু ক্যাম্পাস, যেটি সেই শিশু ক্যাম্পাসের সে মানে পরিচালনা বোর্ডের প্রধান, এখন সে নিজে ওখানে 7 জন শিক্ষকের এখন হেড, সে শিশু ক্যাম্পাস পরিচালনা করতেছে, অনার্স পড়াশোনা করতেছে। তো এটি আমরা কিন্তু করতে পেরেছিলাম যখন আমরা একমুখী হয়েছি, কাজটার দিকে একমুখী হওয়া। আপনাদের কাছে আমার যে অনুরোধ থাকবে, আপনাদের অনেক ভিউ আছে আমি জানি, আমি আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু একটি প্রস্তাব রেখে গেলাম আমি, এটি আপনারা ভেবে দেখবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন যে এতগুলো কাজ না করে একমুখী একটা কাজের দিকে যাওয়া যায় কি। হ্যাঁ, আমরা সব কাজগুলোতে অংশগ্রহণ করবো, কিন্তু আমাদের ফোকাসটা থাকবে কিন্তু একমুখী, যে আমরা এই কাজটি করতে চাই। যেমন এখন আমাদের যে স্বপ্নটা, আমরা আমাদের সংগঠনের মটোটাকে দাঁড় করিয়েছি যে আমরা আমাদের ইউনিয়নটিকে একটি গোটা বিশ্বের মধ্যে এক টুকরো একটা বাসযোগ্য পৃথিবী হিসেবে করতে চাই। এটি অনেক বড় একটা মানে ফিলোসফি, বড় একটা স্বপ্ন। এটি আসলে আমি
আমি বা আমাদের সংগঠন মিলে এটা আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা জানি না, বাট আমরা এই স্বপ্নটা দেখি আছি। তো এখানে অনেক হিউজ কাজ করতে হচ্ছে। আপনাদের কাজগুলো যদি এত বেশি মানে এইরকমভাবে প্রসারিত না করে এটি একমুখী একটা স্বপ্ন নিয়ে যে এটিকে আমরা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করছি, যে আমরা শুধু বৃক্ষ রোপণ করতে চাই, এই বৃক্ষরোপণ দিয়েই আমরা ইন্টারন্যাশনালি আমাদের এই সংগঠনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। এটা করতে গেলে আপনাদের এই বৃক্ষরোপণের এক্সপিরিয়েন্সটা মিনিমাম 20 বছর 50 বছরের হওয়া উচিত। 50 বছর আপনাদের সংগঠনের বয়স, তখন যেন এই সারা বাংলাদেশের ভোট মানে বৃক্ষায়নের জন্য 30% আপনাদের হয়, যে আপনাদের সংগঠনের হয়। তখন দেখবেন যে সারা পৃথিবী কিন্তু নোবেল দেওয়ার জন্য আপনাদের পিছনে ঘুরবে। আমার মনে হয় কাজগুলো এমন হওয়া উচিত, কিন্তু আমরা ভুল করি। আমরা প্রচুর সংগঠন জন্ম নিচ্ছে এখন। বিগত 5 বছরের যে আমি যেটা দেখেছি, কুড়িগ্রামে অসংখ্য নতুন সংগঠন তৈরি হয়েছে, কিন্তু সঠিক গাইডলাইন এবং এরকম কিছু পরিকল্পনার অভাবে সংগঠনগুলো আবার কিন্তু মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। সেই জায়গাটিতে এসে কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যাতে আমাদের যাত্রাপথটা ক্লোজ না হয়। আর স্যার একটি বিষয়ে কথা অবশ্যই বলবেন যে কর্মসংস্থান, এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে রিয়াদ, সে বিবিএ কমপ্লিট করা একজন মানুষ, অবশ্যই তার একটা ভালো পজিশন হতো যদি সে বেঁচে থাকতো। আমরা এখানে যারা আছি আমরা সবাই কিন্তু শিক্ষিত, বা যারা শিক্ষিত নই তারাও যেন তাদের জায়গাটা আমরা স্টাবলিশ করতে পারি, এটি কিন্তু চিন্তা করতে হবে। জাস্ট নিজেদের ডেভেলপমেন্টও খুব প্রয়োজন আছে। আমিও ছোটোখাটো আজকে জব করি, সরকারি চাকরি করি, খুবই ছোট্ট অল্প বেতনের চাকরি, কিন্তু এটির খুব প্রয়োজন আছে। আবার অনেকেরই স্বপ্ন আছে যে আমি উদ্যোক্তা হবো, হ্যাঁ সেটিরও প্রয়োজন আছে। যে যেভাবে পারি নিজের ডেভেলপমেন্টটা কিন্তু 100% দরকার আছে, সেটির দিকে একটু মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। মানে একদম আবেগে আমরা যেন গা ভাসিয়ে না দিই, সংগঠনের জন্য নিজের কেরিয়ার জন্য আমরা বিসর্জন না দিই। আমি একটা মানুষ যে কেরিয়ার বিসর্জন দেওয়া মানুষ, আজকে কিন্তু এসে আমি এগুলো ফিল করি যে এটি করেও এটি করা যেত, নিজের কেরিয়ার ডেভেলপ করেও সংগঠন করা যেত, কিন্তু আবেগটা আমাদের বেশি তাড়িত করেছিল। সেই জায়গাটিতে আমার পরামর্শ হলো যে আমার মতো ভুল যেন কেউ না করে। আমাদের ফার্স্ট কাজ একজন স্বেচ্ছাসেবক হিসাবে নিজেকে দাঁড় করানো, এটির দিকে খেয়াল রেখে আমার যে এক্সেস সময়টা আছে এই সময়টা আমি দেশের কল্যাণে কাজে লাগাবো। আর ভালো কাজ খুঁজে বেড়ান না আপনারা, স্বেচ্ছাসেবক এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি খোঁজে? ভালো কাজ করতে, নাকি? ভালো কাজ খোঁজার জন্য খুব বেশি দূরে যেতে হয়, খুব বেশি দূরে যেতে হয়। আপনি নিজে ভালো থাকেন, হাজার হাজার ভালো কাজ হয়। আমার জায়গাটা যদি আমি নিজে ভালো থাকি তাহলে প্রত্যেকটা মুহূর্তে ভালো কাজ করার ক্ষেত্রে স্কোপ আছে। আমি একটা সমাজে গেলাম, আমার সিনিয়র আছে, আমি যদি তাকে একটা জায়গা দিই, এটি একটা ভালো কাজ। এটি নেওয়া কিন্তু প্রচুর। শুধু যে এরকম করে আমাদের ফোকাস করে বৃক্ষরোপণ করে ভালো কাজ করতে হবে তা কিন্তু না, আমাদের চরিত্রটা ভালো করাই তো একটা বড় ধরনের ভালো। সেই জায়গাগুলোতে জন্য আমরা খুবই সচেতন হই, এটি আমরা মাথায় রাখবো। আর আপনাদের দাওয়াত থাকলে আমি বেশি সময় দিতে চাই না। রিয়াদের ব্যাপারেই বারবার আসতে আসতে কথা যে রিয়াদকে বাঁচিয়ে রাখতে হবে, এটি হলো আমাদের এখনকার মত। মানে এই আপনাদের সংগঠনের যে লক্ষ্যই থাকুক সেই লক্ষ্যের সাথে আরেকটা নতুন লক্ষ্য জন্য যোগ হয় যে আমাদের রিয়াদকে বাঁচিয়ে রাখতে হবে। তো মনে রাখবেন যে রিয়াদ যতদিন বেঁচে থাকবে এই সংগঠন তত বেশি উজ্জ্বল হবে, কারণ ওর কিন্তু পাপ নাই। ওর পাপ থাকলে এত দ্রুত চলে যেত। আমরা পাপি কিন্তু এটা হাদিসেও আছে, যতদিন বেশি থাকবে সে একটা হলো গুনাহ করার কিন্তু বেশি সুযোগ পায়, এটি নিয়ম। সেই জায়গা থেকে সে কিন্তু এখন অনেক ভালো জায়গায় আছে এবং সৃষ্টিকর্তা অবশ্যই তাকে জান্নাতবাসী করবে, কারণ সে ভালো কাজ করেই কিন্তু চলে গিয়েছে। এখন আমাদের কাজ হলো তার দেখানো পথটাকে তার মতো করে রাখা। এটি যদি আমরা রাখতে পারি দেখবেন যে অনেক ভালো কাজ হয়ে গেছে, আপনার নিজেরই অনেক ভালো কাজ হয়ে গেছে, চিন্তা করতে পারবেন না যে এটি আপনার হওয়ার জীবনেই কথা ছিল। আমার যে পড়াশোনা বা আমার যে ক্যাপাবিলিটি ছিল, এই যুগে একটা থার্ড ক্লাস জব ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। আমি জীবনেও কখনো স্বপ্নেও আমি ভাবি নাই যে আমার একটা জব হবে।
আমি আমাকে শেষ করে দিয়েছি, আমি নিঃস্ব করে দিয়েছি, মানে আমার আর নিজের মধ্যে কিছু নাই, আমি একদম তখন তলানিতে এসে ঠেকছি, তলানিতে এসে ঠেকছি, কেরিয়ার একদম বেস্ট হয়ে গেছে। আমি বিয়ে করেছিলাম এই সংগঠনের জন্য, সংগঠনকে মানে পরিচালনা করার জন্য, লোকের অভাব, যার কারণে বিয়ে করছি। তারপরে যখন দেখলাম যে প্রচন্ড একটা অভাব, আমি ফিল করতেছি যে আমি আর করতে পারতেছি না, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিন্তু একটা গিফট আমাকে দিল। আমি কিন্তু কখনোই বলতে কখনোই ভাবি নাই যে আমি যে জায়গায় আমার 4 বছর থেকে কোনো পড়াশোনা নেই, 4 বছর আমি বইয়ের সাথে নাই, মাত্র 13 দিনের প্রিপারেশনে কারো কোনোদিন চাকরি হয়, এটি কিন্তু মানে আমার কাছে এটি বিরাটের মনে হয়েছে। এবং তখনই মনে হয়েছে যে হ্যাঁ, হয়তো বা আমি কিছু ভালো কাজ করেছি, এই কারণে সৃষ্টিকর্তা আমাকে এই উপহারটা দিয়েছে। এই জায়গাটা এসে আপনাদের সাথে ভালো কাজ করেন, সৃষ্টিকর্তা এমন গিফট দেবে আপনি চিন্তা করতে পারবেন, আপনি যা কখনো স্বপ্ন ভাবেননি তা এসে আপনার হাতে ধরা দেবে। আমাদের সংগঠনের ছোট ছোট কিছু অর্জন আছে, আমরা কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আপনারা অনেকে জানেন হতে পারে। তো এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়ার মতো প্রচুর সংগঠন আছে, জাস্ট এই কাজটাকে একটা লাইনে নিয়ে আসলেই সম্ভব। আমাদের এই জায়গাটায় অনেক অভিজ্ঞতার ঘাটতি আছে, যে শহরের একটা অর্গানাইজেশন অল্প কাজ করে যেভাবে রিপ্রেজেন্ট করে নিজেদেরকে, আমরা কিন্তু এইভাবে পারি। এই কারণে কিন্তু আমরা ফোকাস পয়েন্টটাতে যেতে পারি, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। আমরা বিভিন্ন পরিকল্পনা করতেছি, জেলাব্যাপী আমাদের সংগঠনগুলোর একটা সংগঠন হচ্ছে, একটি মেসেজ আমি দিয়ে গেলাম আপনাদের। আমরা উপজেলা ভিত্তিক বসেছি, অলরেডি নাগেশ্বরীতে বসা হয়েছে, রাজারহাটে বসা হয়েছে, কুড়িগ্রাম সদরে বসা হয়েছে। রাশিদুজ্জামান বাবু স্যার, উনি আপনাদের মধ্যে শিল্পকলার একাডেমির উনি এখন সাধারণ সম্পাদক। আমরা স্যারকে সামনে রেখে মূলত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমরা নিজেদের মধ্যে একটা সংগঠন করার চেষ্টা করছি, যাতে আমাদের স্কিলগুলো ডেভেলপ করার জন্য, আমাদের মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য আমরা আরও বেশি কাজ করতে পারি। তো সেখানে আপনারা ইনভলভ হবেন। এটি আমরা চেষ্টা, মানে যাত্রাটা শুরু হয়েছিল তো ফেরদৌস খান স্যারের আমাদের সাবেক জেলা প্রশাসক আমাদের কুড়িগ্রামের, সেই প্রোগ্রামে কিন্তু মূলত এই রিয়াদের সাথে আমার প্রথম দেখা হয়। তো সেই উদ্যোগটি আমাদের চলছে, এটি আমরা খুব দ্রুত বাস্তবায়ন করব, সেখানেও আপনারা ইনভলভ হবেন, আরও বেটার কিছু হবে। আমি কথা বাড়াতে চাই না, আমাকে এখানে সুযোগ দিয়েছেন আপনারা, এরকমভাবে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেনারেল কমিশনের প্রতি। আমার যারা উপস্থিত হয়েছেন ব্যস্তময় সময় দিয়েও তাদের প্রতি কৃতজ্ঞতা। শাহলম ভাই আছেন, শাহলম ভাই আপনাদের এলাকার মানুষ। তো আসলে আমাদের একটা ব্যাড সিন হচ্ছে যে আমরা কাছাকাছি যারা থাকে তাদেরকে কিন্তু আমরা কখনো মানে মূল্যায়ন করতে চাই। আজকে রিয়াদ চলে গিয়েছে, আজকে তার ফ্যামিলি তাকে ফিল করছে, মানে আজ সংগঠন হিসেবে ফিল করছে, এতদিন সন্তান হিসেবে করছে, এর আগে কিন্তু সংগঠন হিসেবে ফিল করে না। এটি বাস্তবতা যে কোনো ফ্যামিলি কিন্তু চায় না যে তার ছেলেটা বকে যাবে। এই লাইনে আসলে অনেকে মনে করে যে আমরা বকে যাবো, কিন্তু আসলে বকে যাওয়া না, এখান থেকে অনেক কিছু করা যায়। আজকে এই রিয়াদকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, দেখবেন যে তার বাবা মারা যাবে, হয়তো বা 2-4 দিন স্মরণ সভা হবে, উনি একজন প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু এই রিয়াদ তার বাবার মতো কিন্তু কাজ করে না, অত বেশি তার অবদান কিন্তু নাই এই সমাজের প্রতি। কিন্তু তারপরে এই রিয়াদ তার বাবার থেকেও দীর্ঘদিন বেঁচে গেল, এটি বাস্তবতা। এই কারণে এই আমি বলবো এটি এই পেশায় আমাদের কাজ করা উচিত। আপনারা যারা আপনাদের পরের প্রজন্ম আছে টেনে আনবেন, শাহলম ভাইকে কাজে লাগাবেন। শাহলম ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে উনি ব্যস্ত থাকেন, ব্যস্ত সবাই আমরা থাকি, কিন্তু এই সংগঠনটার সাথে উনি সম্পৃক্ত থাকবেন, মানে এটি আমার চাওয়া থাকবে। মনির ভাই আছে পাশাপাশি, আমরা আছি, আমরা রিয়াদকে বাঁচিয়ে রাখবো, আমরা এই প্রতিজ্ঞাটাই করলাম। আছে সবাই ভালো থাকবেন।